আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দ্বিতীয় ধাপের আজকের পর্ব ইংরেজি গ্রামার অংশের চতুর্থ খণ্ড। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানাই মাস্টার লার্নিং স্কুলের পক্ষ থেকে স্বাগত। আপনাদের মধ্যে যারা আমাদের পূর্বের ভিডিওগুলো এখনও দেখেননি, তাদের জন্য এই চ্যানেলে এটিও প্রস্তুতি 2025 প্লেলিস্টের পূর্বের প্রতিটি পর্ব সিরিয়াল আকারে দেওয়া রয়েছে। আপনারা চাইলে যে কোনো সময় সেগুলো দেখে নিতে পারবেন। তো চলুন এ পর্যায়ে কথা না বাড়িয়ে শুরু করি আজকের সাজেশনমূলক ইংরেজি গ্রামারের প্রশ্ন উত্তর। এ পর্যায়ে প্রথমেই আর্টিকেল থেকে একটি প্রশ্ন রয়েছে। এখানে যে প্রশ্নটি রয়েছে, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এখানে ইউজফুল যে শব্দটি রয়েছে এটি সাধারণত ভাওয়েলযুক্ত। তো আমরা জানি ভাওয়েল এ, ই, আই ও ইউ, অর্থাৎ 5টি ভাওয়েল রয়েছে। এই ভাওয়েলের পূর্বে মূলত আর্টিকেল হিসাবে অ্যান বসে সর্বদা। কিন্তু কোনো শব্দ যদি ইউ অথবা ওয়ার মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে ভাওয়েল থাকা সত্ত্বেও তার পূর্বে মূলত এ বসবে। সুতরাং সঠিক উত্তর হবে এখানে বি নাম্বার। এরপরে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি রয়েছে, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে সঠিক উত্তর হবে এ, কেননা ও দ্বারা শুরু সকল শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র ওয়ানের পূর্বে এ বসে। হি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট। এখানে শূন্যস্থানে মূলত বসবে অ্যান, কেননা শব্দের শুরুতে এইচ এর উচ্চারণ ওয়া অথবা হ হলে তার সামনে সাধারণত অ্যান বসে। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ইন্ডিকেট দি কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ 4টি যে এখানে সেন্টেন্স রয়েছে এর ভিতরে আসলে কোনটি সঠিক উত্তর। সঠিক উত্তর হবে দি অ্যান্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট। এখানে দ্য অ্যান্ট বলতে আসলে মূলত সমগ্র পিঁপড়া জাতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ পিঁপড়া জাতি যে বুদ্ধি তার বেশি এই প্রাণীটির, সেই প্রাণী জাতিকে মূলত এখানে বোঝানো হচ্ছে। সুতরাং কোনো প্রাণীকুল বা কোনো পুরো জাতিকে যদি বোঝানো হয় তার পূর্বে কিন্তু আসলে দি বসে। তো সুতরাং এখানে কিন্তু মূলত উত্তর হবে বি নাম্বারটা। এরপর 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট পিক ইন দি হিমালয়েস। অর্থাৎ মাউন্ট এভারেস্টের পূর্বে আসলে কোনো আর্টিকেল বসবে না, কেননা একটি মাত্র পর্বত, দ্বীপ, অন্তরীপ বা হ্রদের নামের পূর্বে আর্টিকেল বসে না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে এই 4টি অপশনের ভিতরে আসলে কোনটি সঠিক সেন্টেন্স। এখানে দেখুন সঠিক উত্তরটি এখানে রয়েছে, হি স্পিক্স ইংলিশ লাইক দি ইংলিশ। এখানে যে প্রথমের অংশটুকু হি স্পিক্স ইংলিশ, অর্থাৎ সে ইংরেজি ভাষায় কথা বলে, অর্থাৎ লাইক দি ইংলিশ অর্থাৎ ইংরেজদের মতো। এখানে লাইক দি ইংলিশ বলতে আসলে ইংরেজ জাতি, অর্থাৎ যারা ইংরেজি জাতি তাদের এখানে আসলে বোঝানো হচ্ছে। তো সুতরাং যখন কোনো সাবজেক্ট অর্থাৎ ইংরেজি সাবজেক্টে কথা বলে তার পূর্বে কিন্তু আসলে দি বসবে না, কিন্তু দি ইংলিশ বলতে আসলে ইংরেজি জাতিকে বোঝানো হচ্ছে, সুতরাং জাতি পূর্বে কিন্তু এখানে দি বসবে। সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার। দি ইংলিশ মিনস, এখানে দি ইংলিশ বলতে সাধারণত বোঝানো হচ্ছে যে দ্য ইংলিশ পিপল, অর্থাৎ ইংরেজি জাতি, যে ইংরেজি যে মানুষ রয়েছে, ইংরেজ মানুষরা, তাদেরকে বোঝানো হচ্ছে। এই ধরনের কিন্তু আরেকটি প্রশ্ন এসে থাকে যে দ্য ফ্রেঞ্চ, অর্থাৎ ফ্রান্সের যে জনগণ, তাদেরকে কিন্তু মূলত সেই জাতিকে, মানুষকে কিন্তু মূলত বোঝানো হচ্ছে। এরপর 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে যে রহিম ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল অ্যাজ এ পেশেন্ট। এখানে টুর পরে এখানে নো আর্টিকেল, অর্থাৎ কোনো ধরনের আর্টিকেল বসবে না। এর কারণ মূলত আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, যে উদ্দেশ্য নির্মিত হয়েছে সেই উদ্দেশ্যে স্থানগুলোতে যাওয়া হলে এদের পূর্বে আর্টিকেল বসে না। এখানে যেহেতু হসপিটালের উদ্দেশ্য কি, আসলে একজন পেশেন্টকে সেবা দেওয়া, তাহলে এখানে রহিম কিন্তু এখানে সেবা নেওয়ার জন্যই কিন্তু ওই উদ্দেশ্যেই কিন্তু মূলত হসপিটালে গিয়েছিল। সুতরাং উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে এই হসপিটাল তৈরি সেই উদ্দেশ্যেই যদি কেউ যায়, সেক্ষেত্রে এখানে কোনো আর্টিকেল বসবে না। যেমন স্কুলে কলেজে যদি কেউ যায় সেক্ষেত্রেও কিন্তু তার পূর্বে এখানে আর্টিকেল বসবে না। এরপর যে প্রশ্নটি রয়েছে, হি ওয়ান্টস টু বি ড্যাশ শেক্সপিয়ার, অর্থাৎ সে শেক্সপিয়ারের মতো হতে চায়। এখানে নির্দিষ্ট একজন ব্যক্তির মতো হতে চাওয়া, অর্থাৎ কারো মতো হতে চাওয়া, এখানে টু বি এর পরে এখানে এ বসবে।
সুতরাং সঠিক উত্তর এখানে হবে এ নাম্বার। হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু কনসোনেন্ট হিসাবে এম এবং এ থাকা সত্ত্বেও কিন্তু এর পূর্বে আসলে সঠিক উত্তর হবে অ্যান্ড। কেননা এম এ উচ্চারণ করতে কিন্তু এখানে ভাওয়েলের মতো কিন্তু একটি উচ্চারণ আসতেছে। সুতরাং যেমন এটি থাকতে পারে এমবিবিএস অথবা এই ধরনের কিন্তু উচ্চারণগুলোর ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে অ্যান্ড বসে। তবে সে বিবিএ যদি হয়, যেমন বিবিএ এটিও কিন্তু একটু ইলাবোরেশন রয়েছে, যেমন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যান্ড হবে না, কেননা বিবিএ উচ্চারণ করতে কিন্তু কোনো ভাওয়েল উচ্চারণ হচ্ছে না। সুতরাং যে কনসোনেন্টগুলো উচ্চারণ করতে ভাওয়েলের মতো শব্দ হবে অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারিত হবে, তার পূর্বে কিন্তু মূলত অ্যান্ড বসবে। সুতরাং সঠিক উত্তর এখানে বি নাম্বার। এরপর 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কারেকশন, এখানে আসলে স্পেলড অর্থাৎ স্পেলিং থেকে মূলত এই প্রশ্নটি হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অ্যাডাল্টারেশন অর্থাৎ ভেজাল। অ্যাডাল্টারেশন শব্দের অর্থ ভেজাল। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে যে 4টি ওয়ার্ড রয়েছে এগুলোর ভিতরে আসলে কোনটি সঠিক উত্তর? এখানে আসলে যে অপশনগুলো দেওয়া রয়েছে সবগুলোই মূলত সঠিক উত্তর। এখানে কোনোভাবে হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে আসলে, সুতরাং এখানে সঠিক উত্তর হবে কিন্তু অ্যাকোয়েন্টেন্স অর্থাৎ এর উত্তর, এর যে বাংলা অর্থ সেটি মূলত পরিচিতি। এখানে আমরা বাংলা অর্থ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অর্থাৎ এখানে যে 4টি ওয়ার্ড রয়েছে এর ভিতরে আসলে কোনটি সঠিক উত্তর? অ্যাক্সেলারেট। এরপরে আবারও রয়েছে যে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক স্পেলিং কোনটি? এখানে সঠিক উত্তর হবে অ্যাসার্টেইন অর্থাৎ এই শব্দের অর্থ নিশ্চিত করা। দি কারেক্ট স্পেলিং ইজ বিউরোক্র্যাট অর্থাৎ এই শব্দের অর্থ আমলা। এরপরে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন বানানটি সঠিক? কমিটি। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, এখানে ডবল এম ডবল টি ডবল ই থাকবে অর্থাৎ এই বিষয়টি কিন্তু, সুতরাং এখানে উত্তর হবে এ। এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু লক্ষ্য করে এই স্পেলিংগুলো আপনাদের আনসার করতে হবে। এরপরে 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হুইচ ওয়ান ইজ দি কারেক্ট স্পেলিং? এক্সপেডিয়েন্ট অর্থাৎ এই শব্দের অর্থ সমীচীন। হুইচ ওয়ান ইজ দি কারেক্ট স্পেলিং? হেটেরোজেনিয়াস এই শব্দের অর্থ ভিন্নধর্মী। হুইচ ওয়ান ইজ দি কারেক্ট স্পেলিং? হিউমোরাস এই শব্দের অর্থ হাস্যকর। এছাড়াও এর বাইরে অনেক স্পেলিং রয়েছে গুরুত্বপূর্ণ, আমরা এর পরবর্তী ভিডিওতে এই স্পেলিংগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনারা স্পেলিংয়ের ব্যাপারে খুব সতর্কতার সহিত কিন্তু বানানগুলো দেখে নেবেন। এরপরে যে প্রশ্নটি রয়েছে, চুজ দ্য ট্রান্সলেশন অফ। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, ফর্ম দি অল্টারনেটিভ বিলো। এই 4টি সেন্টেন্সের মধ্যে সঠিক উত্তর হবে দি অথরিটিস টুক হিম টু টাস্ক। ফাইন্ড আউট দি কারেক্ট ট্রান্সলেশন। 4টি যে এখানে সেন্টেন্স রয়েছে এর ভিতরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে সঠিক এখানে স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন আসলে কোনটি। এর সঠিক উত্তর হবে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। এখানে মিসফরচুন নেভার কামস অ্যালোন। এটির সঠিক উত্তর হবে বিপদ কখনো একা আসে না। ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, টাকায় টাকা আনে। এর সঠিক ট্রান্সলেট হবে মানি বিগেটস মানি। আমি লিখতে জানি, বাক্যটির ইংরেজি হবে আই নো হাউ টু রাইট। মেয়েটি হাসতে হাসতে ঘরে প্রবেশ করল। রাইট ট্রান্সলেটেড ফর্ম অফ দিস সেন্টেন্স ইন ইংলিশ ইজ। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে দি গার্ল
entered the room laughing। এরপরে দেখুন এখানে কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া রয়েছে। এখানে দুইটি ক্লজ, কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত দুইটি ক্লজ থাকে, এটি শর্ত সাপেক্ষে হয়ে থাকে। প্রথমে যে ক্লজটি দেওয়া রয়েছে, ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দি সিচুয়েশন মোর কেয়ারফুলি। এখানে সঠিক উত্তর হবে উড হ্যান্ডেল। কেননা এই ব্যাপারে কিন্তু একটি রুলস রয়েছে যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, অর্থাৎ ওয়্যার যুক্ত যদি হয় কোনো ক্লজ, সেক্ষেত্রে এর পরবর্তী ক্লজটি মূলত হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তো দেখুন এখানে কিন্তু পূর্বের যে ক্লজ, সেই ক্লজে কিন্তু এখানে ওয়্যার হয়েছে, এই জন্য এখানে পরের যে ক্লজটি রয়েছে এখানে দেখুন আই হ্যান্ডেল, অর্থাৎ এখানে যদি ওয়্যার রয়েছে, সুতরাং এখানে সঠিক উত্তর হয়েছে উড হ্যান্ডেল। এরপরে এখানে আরেকটি লক্ষ্য করুন, ইফ এ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লস ইটস কালার। যদি রুবিকে উষ্ণ অর্থাৎ একটু হালকা গরম করা হয়, সেক্ষেত্রে এখানে সাময়িকভাবে তার কালারটি এখানে কি হারাবে। তো দেখুন এখানে কিন্তু মূলত ইফ ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মেইন ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স, এটিও কিন্তু মূলত একটি শর্ত, অর্থাৎ যে পূর্বের ক্লজটি অর্থাৎ ইফ যুক্ত কোনো সেন্টেন্সের ক্ষেত্রে একটি ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী ক্লজটি মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এরপরে যে কন্ডিশনাল সেন্টেন্সটি রয়েছে, এখানে মূলত দেওয়া রয়েছে হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দি কান্ট্রি। এখানে সঠিক উত্তর হবে উড হ্যাভ বিন। অনেকে প্রশ্ন করতে পারে যে এখানে আসলে উড হ্যাভের পরে বিন কেন আসলো। কেননা এই শব্দের অর্থটি অনুযায়ী এখানে দাঁড়ায় যে পুলিশ কর্তৃক কিন্তু তাকে গ্রেফতার করা হলো, সুতরাং এটি কিন্তু প্যাসিভ করতে হবে। এরপর যে প্রশ্নটি রয়েছে, ইফ আই হ্যাড নন রিফাত ওয়াজ কামিং ড্যাশ। এখানে সঠিক উত্তর হবে আই উড হ্যাভ গন টু দি স্টেশন। এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখুন, এই সেন্টেন্সেও কিন্তু এখানে ইফ যুক্ত একটি সেন্টেন্স হওয়ার কারণে, এখানে হ্যাড থাকার কারণে পরবর্তীতে কিন্তু এখানে উড হ্যাভ রয়েছে। অর্থাৎ আমি যদি জানতাম যে রিফাত আসতেছে, তাহলে আমি স্টেশনে যেতাম। এরপর সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, ইফ ইউ হ্যাড ইনফর্মড মি বিফোর ড্যাশ আই ড্যাশ ইউ। এর সঠিক উত্তর হবে উড হ্যাভ মেড। এখানে একটি স্ট্রাকচার দেওয়া রয়েছে, এই স্ট্রাকচার অনুযায়ী মূলত দেখানো হয়েছে যে হ্যাড যুক্ত কোনো সেন্টেন্সে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে যদি প্রথমের দিকে এখানে উড কুড মাইট থাকে, তো পরবর্তীতে ইফের যে পরের ক্লজটি তার সাথে মূলত হ্যাড হবে। তো এখানে কিন্তু মূলত ইফের আগে এখানে যে ইফ যুক্ত যে প্রথমে, যেহেতু এখানে প্রথম ক্লজটি এখানে হ্যাড যুক্ত হয়েছে, সুতরাং পরবর্তী যে ক্লজটি সেটি কিন্তু আসলে উড হ্যাভ হয়ে যাবে। তো এই বিষয়টি হচ্ছে এরকম যে ইফ যুক্ত দুটি ক্লজ থাকবে, সুতরাং মাঝখানে একটি ইফ থাকতে পারে, প্রথমের দিকে থাকতে পারে, সুতরাং যে কোনো এক পাশে যদি হ্যাড থাকে তাহলে অপর পাশে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ হবে, এবং যদি প্রথমের দিকে যদি উড হ্যাভ কুড হ্যাভ থাকে, পরবর্তীতে কিন্তু সেক্ষেত্রে এখানে হ্যাড হবে। তো এই ছিল আজকের মতো ইংরেজি গ্রামারের সাজেশনমূলক প্রশ্ন উত্তর পর্ব। তো এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।